শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নীলটাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। চলেন শুরুতেই দেখিনি আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, পিকের প্রতিষ্ঠান থেকে ঘুষ নিতেন তাঁরা। এই তাঁরার মধ্যে রয়েছে আদালতের স্বীকারোক্তি, অনিয়ম চাপা দিতে ঘুষ নিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিদর্শক দল, যুক্ত ছিলেন সাবেক এক ডেপুটি গভর্নর। নিশ্চয়ই শুনবো এই বিষয়ে, আমাদের আর্থিক খাতে আসলে কি অবস্থা। এর পাশেই প্রতিবেদন দেখছি, ক্যান্সারের সমস্যা বড়, চিকিৎসার খরচও বেশি। যুগান্তর শিরোনাম করেছে, মিয়ানমারের রাজপথে ঢাকঢোল বাজিয়ে প্রতিবাদ, সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ, ৭০টি হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট, একজনের পদত্যাগ, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক। এবার দেশটির ভিতর থেকেই এবার প্রতিবাদ দেখা যাচ্ছে। নিচে আছে, 4 মন্ত্রীর তীব্র নিন্দা প্রতিবাদ, আল জাজিরার প্রতিবেদন ষড়যন্ত্রের অংশ, আইনগত ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। শুনব নিশ্চয়ই বিষয়েও আপনার কাছে। পেছনের পাতায় দেখছি, বেসিক ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক, সেই পুরনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে। ইত্তেফাক শিরোনাম করেছে, আবার সক্রিয় বন্ড জালিয়াত চক্র। এছাড়া দেখছি, শ্যামলীর 250 শয্যার টিবি হাসপাতাল ক্রয় ও নিয়োগে দুর্নীতির প্রমাণ পেল দুদক, মামলা হচ্ছে উপপরিচালকের বিরুদ্ধে, স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিচার হয় না, শুধু ঢাকঢোল পেটায় বিশেষজ্ঞদের দাবি। পেছনের পাতায় দেখছি, স্বাস্থ্যবিধি না মেনে স্কুল খুললে ব্যবস্থা, স্কুল খোলার প্রস্তুতি নিতে সময় বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। কালের কণ্ঠ একটি শিরোনাম দেখছি, হাসপাতালে চলছে টিকাদান প্রস্তুতি, আগে নিজ কর্মীদের টিকা চান পরিচালকরা, প্রথম দিনে টিকা নেবেন কারা, তালিকা চূড়ান্ত হবে আগের দিন। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থাকছে 6,000-এর বেশি বুথ, ঢাকায় 43 সরকারি হাসপাতাল ও মেডিকেল সেন্টারে 354 বুথ। গতকাল পর্যন্ত নিবন্ধন হয়েছে 80,000। আচ্ছা, এছাড়া শিরোনাম দেখছি, চাল আমদানির ধীর গতিতে, বাজার ফের ঊর্ধ্বমুখী। অথচ বেশ কয়েকদিন আগেই কিন্তু চাল আমদানির অনুমোদন দেওয়া হয়, কিন্তু এই যে ধীরগতি, এখানেও একটি কারসাজির শঙ্কা করছেন অনেকেই, ইন্ধন দেখছেন অনেকেই। আচ্ছা, পেছনের পাতায় দেখছি, পৌরসভার পর আসছে শঙ্কার ইউপি নির্বাচন। স্থানীয় এই নির্বাচনগুলো সংঘাতপূর্ণই হয়, অতীতে আমরা দেখেছি। সমকাল শিরোনাম করেছে, রাজধানীর সিন্ডিকেটে অর্ধশতাধিক প্রাণঘাতী নকল মদের ভয়ঙ্কর বাজার। বৈধ মদের সংকট দূর করার পরামর্শ সংশ্লিষ্টদের, বৈধ ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী আমদানি করলে সংকট থাকার কথা নয়। মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই বিষয়েও শুনবো আপনার কাছ থেকে, কারণ এখানে দেখছিলাম যে 1 মাসে 35 জনের জীবন গেছে এই বিষাক্ত মদ পান করে। আচ্ছা, এর পাশেই দেখছি, টিকার নিবন্ধনে সাড়া মিলছে, তালিকাভুক্ত হলেন লক্ষাধিক, উৎসাহিত করতে মাইকিং। দেশে করোনা চিত্র শনাক্তের হার 3% নিচে নামল। দেশ রূপান্তরের শিরোনাম, রিমান্ডের সূচি, সেনাদের পক্ষে মিয়ানমারের ভেটো, মিয়ানমারের সেনা অভ্যুত্থান, নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব স্থগিত, ইয়াঙ্গনে বিক্ষোভ, 70টি হাসপাতালে কর্মীদের কর্মবিরতি। এর নিচেই আছে, প্রকল্পে অর্থ অপচয়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ, একনেক সভায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এবং তিনি জানতে চেয়েছেন যে কাদের ব্যর্থতায় বা কাদের কারণে এই প্রকল্পগুলো দীর্ঘসূত্রিতা হচ্ছে, ব্যয় বাড়ছে, তালিকাও চেয়েছেন তিনি। আচ্ছা, এছাড়া শিরোনাম করেছে, আল জাজিরার প্রতিবেদন ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, মন্ত্রীদের নিন্দা, লন্ডন থেকে উস্কানি দেয়া হচ্ছে বলছেন সেতুমন্ত্রী, সম্প্রচার বন্ধ হবে না, আইনি ব্যবস্থার পরিকল্পনা বললেন পররাষ্ট্রমন্ত্রী। সব শেষে দ্য ডেইলি স্টার শিরোনাম দেখছি, অনলাইন রেজিস্ট্রেশন ফর ভ্যাকসিনেশন, প্ল্যান রিভাইজড অ্যাজ রেসপন্স পোর, গভর্নমেন্ট কাটস ইনঅকুলেশন টার্গেট টু 35 lakhs shots from 60 lakhs in first month, COVAX to give 12.8 million shots by June. এছাড়া মায়ানমার কপ detained Suki face charges, police file case under import-export law, doctors, medical staff across Myanmar stop work to protest. বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে একটি ঘটনা গত কয়েকদিন ধরে খুবই আলোচিত এবং বিষয়টি স্পর্শকাতর।
আহ, এটি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরটির বিষয়টি নিশ্চয় কম বেশি সকলেরই জানা। এইটি নিয়ে সরকারের গতকালকে আমরা দেখলাম 4জন মন্ত্রী তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান এবং এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মনে করছে সরকার। এবং পররাষ্ট্রমন্ত্রী যেই কথাটি বলছেন, তিনি বলছেন যে সেই আন্তর্জাতিক গণমাধ্যমটি সম্প্রচার বন্ধ নিয়ে ভাবছে না, বরং আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। আল জাজিরার এর আগেও কিন্তু তাদের যে ভূমিকা ছিল বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষ করে যেমন যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তাদের যে অবস্থান সেটি আমরা জানি। রোহিঙ্গাদের নিয়েও তাদের বিভিন্ন রকমের নেতিবাচক সংবাদ আমরা শিরোনাম হতে দেখেছি। বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন সৈয়দ ইশতিয়াক রেজা। ধন্যবাদ মামুনুর রহমান খান। আমার কাছে মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকার প্রথম যে কথাটি বলেছেন সেটিকে আমি সাধুবাদ জানাই, যে আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হবে না এবং ইউটিউব থেকে কন্টেন্ট সরিয়েও নেওয়া হবে না, এবং আইনি পদক্ষেপের কথা যেটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সেটি যৌক্তিক বলে আমি মনে করি। বাকি মন্ত্রীদের কথা বরং এটি কম বললে ভালো হবে, বেশি বললে এই রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত এই প্রতিবেদনটিকে আসলে এক ধরনের বৈধতা দেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনটি যদি সম্পাদকীয় জায়গা থেকে দেখি তাহলে আমি বলবো আল জাজিরার নিজস্ব সম্পাদকীয় প্রতিষ্ঠানের ভয়ঙ্কর রকমের দুর্বলতা রয়েছে। দুর্বলতা না থাকলে এরকম একটি অসত্য মিথ্যা তথ্য কিংবা অর্ধ সত্য এইভাবে সামনে উঠতে পারে না। প্রথম কথা হলো যে একটি পরিবারের দেখা যাচ্ছে 4জন সদস্যকে নিয়ে প্রতিবেদনটাকে আপনি কিভাবে প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনাম দেওয়া যেতে পারে। সুতরাং এখানে একটা মন্দ সাংবাদিকতা হয়েছে বলে আমি মনে করি শিরোনামের দিক থেকেও যদি বলা হয়। দ্বিতীয় হলো যে এখানে যা কিছু করা হয়েছে গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। গোপন ক্যামেরায় ধারণকৃত কোনো কিছু প্রচার করতে গেলে দুটি বিষয় মাথায় রাখতে হয়। একটা হলো যে যদি নিজের জীবন নাশের সম্ভাবনা আশঙ্কা থাকে অথবা সূত্রের জীবন নাশের আশঙ্কা থাকে। এখানে সেরকম কোনো কিছুতেই ছিল না। তারপরও নিয়ম হলো যে একটা পর্যায়ে গোপন ক্যামেরার কথা প্রকাশ্যে আনতে হয়, সেই ব্যক্তিকে বলতে হয় যে আমি আপনার কথা গোপনে রেকর্ড করেছি। এখানে কিন্তু তাও করা হয় না। এখানে অন্য একজন ব্যক্তির গোপন করা গোপন ক্যামেরা রেকর্ড জিনিস প্রচার করা হয়েছে, যেটা আরো বেশি গরিত কার হচ্ছে সাংবাদিকতার জায়গা থেকে। তারপরে যেটা হলো যে এখানে আড্ডা চলে, ধরেন অনানুষ্ঠানিক ভাবে হারিস আহমেদ বা হাসান আহমেদ কিছু কথা বলছেন, সেটিকে সামনে নিয়ে আসছে, কিন্তু প্রমাণটা কোথায়? আমি তো কথা বলে কি বলতে পারি যে আমার কথাই বাংলাদেশ চলে, বাট এটা তো প্রমাণটা লাগবে তো কোথাও। ফ্রান্স এবং হাঙ্গেরি দুটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, তাদের এখানে বিনিয়োগ করেছেন মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু আমি তো চারটা রেস্তোরাঁ, 2টা মোবাইল শপ ছাড়া আর কিছু দেখলাম না। শুধু তাই না, এইসব ক্ষেত্রে ফ্রান্স এবং ইউরোপিয়ান যা একটা হাঙ্গেরি, সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সেই দেশের সরকার আছে, তাদের বক্তব্য পাওয়া যায় না। নকল পাসপোর্ট নিয়ে যদি কেউ বাইরে অবস্থান করে, টাকা পাচারের ক্ষেত্রেও কিন্তু সেই দেশের সরকারের বক্তব্যটা লাগবে, সেটাও কিন্তু সেই মানে ডকুমেন্টারিতে ছিল না। এটা একটা থ্রিলার, অনেকটা নাটকীয়, খুবই সিনেমাটিক একটা প্রোডাকশন হয়েছে, কিন্তু সাংবাদিকতার সম্পাদকীয় প্রতিষ্ঠানের জায়গা থেকে আমি বলবো একটা দুর্বল প্রোডাকশন, কিন্তু অত্যন্ত জনপ্রিয়ভাবে উপস্থাপিত হয়েছে বলে মানুষ দেখেছে। এখন সরকার আইনি পদক্ষেপ যেটা নিতে পারে, কিন্তু আল জাজিরা কোন এক অদ্ভুত কারণে বাংলাদেশ বিরোধী একটা অবস্থান তার পরিষ্কার করছে অনেক দিন থেকে। আপনি ঠিকই বলেছেন যে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে তারা বারবার বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করেছে রিপোর্টের মাধ্যমে। যে সমস্ত অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে তারা রাজনৈতিক নেতা, ইসলামিক নেতা, এগুলো বারবার বলেছে। আমরা দেখেছি হেফাজতের ঘটনার সময় তারা ভুয়া কবরস্থান আবিষ্কার করেছে, বাক প্রতিবন্ধীর ব্যক্তির ইন্টারভিউ দিয়ে প্রচার করেছে যে এখানে কবর দেওয়া হয়েছে, পরে দেখা গেল ওখানে একটি লাশও সেখানে যায়নি। রোহিঙ্গা ইস্যুতে তো অবশ্যই সে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে। আল জাজিরা সম্পর্কে দেখেন গত 20 সেপ্টেম্বর 2020 সালে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি কোনো নিউজ চ্যানেল নয়, এটি একটি ফরেন এজেন্ট আমেরিকাতে। সুতরাং বাংলাদেশও কিন্তু সেরকম একটি কথা বলতে পারে যে আমেরিকার মতো যে এটি একটি ফরেন এজেন্ট। দ্বিতীয় হলো আল জাজিরার নিজস্ব সম্পাদকীয় দুর্বলতাও সাংঘাতিক ভাবে দুর্বল। ডেভিড মার্কম্যান নিজে একজন ইহুদি, অথচ এখানে এক ধরনের ইহুদি উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার ভিতরে, যে বাংলাদেশ স্পাইওয়্যার কিনেছে ফ্রম ইসরায়েল, অথচ এটি একটি হাঙ্গেরিয়ান কোম্পানি। সেখানে যদি কোনো ইসরায়েলি কর্মী থেকেও থাকে, আপনি তো তার পরিচয়টা ডিসক্লোজ করবেন, কিন্তু দেখা গেল তাদের ছবি ব্লার করে দিয়ে বলা হচ্ছে তাদের ছবি বলা হলো না। ওরা কি সত্যি সত্যি ইউরোপিয়ান ইসরায়েলি কিনা সে কিন্তু কোনো প্রমাণ রাখেন নাই। সেনা প্রধানের ইমেইলের কথা বলা হচ্ছে, কিন্তু ইমেইলের অরিজিনাল পেজটা কোথায়? তাহলে আমি বুঝতে পারতাম যে এটা জেনারেল আজিজের ইমেইল।
তারপরে অপর প্রান্তে হারিস কথা বলছে, অপর প্রান্তে একজন ব্যক্তিকে বলা হচ্ছে তিনি ডিজিএফ এর কর্মকর্তা, কিন্তু সেটা ডিজিএফ এর কর্মকর্তা যে তার কোনো প্রমাণ রাখা হয়নি। কেউ একজন কাকে একজন ফোন করে বলছে যে এই কন্ট্রাক্টটা আবার চাই। অর্থাৎ সামগ্রিক ভাবে আমি বলবো অত্যন্ত নিম্ন মানের, দুর্বল প্রোডাকশনগত, এবং বাংলাদেশে যেহেতু একটা সরকার বিরোধী মনোভাব থাকে সব সময়, সেই বিবেচনায় বাংলাদেশের কিছু অংশ মানুষ এটাকে পছন্দও করছে, তারা দেখেছেও, আলোচনার মধ্যে এসছে এবং ব্যাপক ভিউ হয়েছে। আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী সঠিক জায়গায় আছেন, যদি সম্ভব হয় আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এবং অন্যদের বরং আমি বলবো কম কথা বলা উচিত। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম যে প্রতিবাদটা দিয়েছে সেটি অত্যন্ত দুর্বল। আমি যেভাবে কথাটা বললাম, প্রতিটা লাইন ধরে 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 এইটি যে একটা অসার ডকুমেন্টারি, সেইভাবে প্রতিবাদ করা উচিত, স্বাভাবিকভাবে, শুধুমাত্র ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি না। জি, একটু অন্য প্রসঙ্গে আসি। প্রথম আলো যে শিরোনামটি করেছে, পিকের প্রতিষ্ঠান থেকে ঘুষ নিতেন তারা, এই তারা কারা? এখানে যেটি দেখা যাচ্ছে যে অনিয়ম চাপা দিতে ঘুষ নিতেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিদর্শক দল, যুক্ত ছিলেন সাবেক এক ডেপুটি গভর্নর। আমরা জানি যে এই প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন এবং সেখানে এই তথ্যগুলো পাওয়া গেছে, এবং তার জবানিতে আরও যেই বিষয়গুলো এসেছে যে এই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কাগজে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হতো, সেই প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো প্রতিষ্ঠানেরই মালিক দেখা যাচ্ছে যে দেশের স্বনামধন্য বিভিন্ন ব্যাংকের পরিচালক বা সেই স্থানীয়। আসলে আমাদের আর্থিক খাতটি আসলে কি বলবো, মানে এত অব্যবস্থাপনা বা এত অনিয়ম কিভাবে হচ্ছে, এগুলি নজরদারি কেন আনা যাচ্ছে না? বাংলাদেশের আর্থিক খাতে সুশাসন বলে এখন কিছু নেই, সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ভেতরকার কাঠামোটা, অনৈতিকতা, নীতিহীনতা, সাংঘাতিক ভাবে মানে দুর্নীতি এই প্রতিষ্ঠানটিকে, সবচেয়ে বড় কথা জনগণের টাকা নিয়ে এরকম লুট, এরকম উল্লাস, লুটের উল্লাস পৃথিবীর আর কোন দেশে হচ্ছে বলে মনে হয় না। বাংলাদেশে মানুষের টাকা নিয়ে ব্যাংকের উদ্যোক্তা শ্রেণী নিজেদেরকে মালিক বলে জাহির করছে। তারা সরকারকে দিয়ে যেমনি ইচ্ছে এমনি আইন করিয়ে নিচ্ছে নিজেদের সুবিধা মতো। সেখানে কেন্দ্রীয় ব্যাংক তো কোন ধরনের নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করছেই না, বরং রেগুলার কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে তারা নানা জায়গায় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পিকে হালদারের যে প্রতিষ্ঠানের যিনি ম্যানেজিং ডিরেক্টর, তার যে জবানবন্দিটা বেরিয়েছে, সেখানে যেই ব্যক্তিদের নাম এসেছে, আমি তো মনে করি যে দ্রুততার সাথে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এস কে সুর সম্পর্কে আমরা দীর্ঘদিন থেকে শুনছি যে তিনি কেন্দ্রীয় ব্যাংকে বসে পুরো বাংলাদেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করছেন, এবং তার স্বচ্ছতা নিয়ে, তার সততা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আগে উচ্চারিত হয়েছে। নতুন যিনি নির্বাহী পরিচালক সম্পর্কে এসছে, তার মাসিক মাসোহারা 2 লাখ টাকার নিচে। তাহলে আপনি দেখেন যে এক পিকে হালদারই যদি এরকম করতে পারে, তো অসংখ্য পিকে হালদার তো এই ব্যাংকিং ব্যবস্থাপনায় আছে। তা এখন বুঝতে পারি কি করে ক্রিসেন্ট ইন্ডাস্ট্রির একটা কোথাকার আননোন একটা লেদার ইন্ডাস্ট্রি, সে তা 3,500 কোটি টাকা বের করে নিয়ে যেতে পারে জনতা ব্যাংক থেকে, যার কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না। বিসমিল্লাহ গ্রুপের কথা আপনি জানেন, আপনি হলমার্কের কথা জানেন, আপনি বেসিক ব্যাংক তো চোখের পলকে স্লিপ দিয়ে টাকা উত্তোলন করে নিতেন চেয়ারম্যান। মানুষের টাকা নিয়ে এরকম ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি হয়েছে বাংলাদেশে। আমি পিকে হালদারের ঘটনাটাকে আমি বলতে চাই যে একটি দৃষ্টান্ত হিসেবে বা সুযোগ হিসেবে, যেহেতু যেহেতু এই বিষয়টা প্রকাশিত হয়েছে, সুতরাং এটি যেন শেষ ঘটনা হয়। বাংলাদেশ ব্যাংকে আর ব্যাপারে একটা বড় ধরনের অডিট হওয়া প্রয়োজন, যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পত্তির পরিমাণ দেখা প্রয়োজন আছে, ব্যাংকিং বিভাগ যেটি আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, তাদের কর্মকাণ্ডের খতিয়ানটা বের করা প্রয়োজন আছে, এবং সরকারি ব্যাংকগুলোর ম্যানেজিং ডিরেক্টররা কিংবা এই সমস্ত নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো বলে আর্থিক প্রতিষ্ঠান, লিজিং কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি, সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল অডিট যদি করা যায়। আপনি জানেন এখানে ইব্রাহিম খালেদকে দিয়েছিল, তিনি ভেতরের অবস্থা দেখতে পেয়ে বেরিয়ে এসছেন। সম্প্রতি আমরা দেখলাম ইন্টারন্যাশনাল লিজিং এর, যেখানে পিকে হালদার ছিলেন, তার চেয়ারম্যান সরকারের সাবেক একজন সচিব, তার সভাপতিত্বে বোর্ড মিটিং এ ব্যবস্থাপনা পরিচালককে থ্রেট করা হচ্ছে এখনো। পিকে হালদার দেশে নেই, কিন্তু তার লোকজন থ্রেট করছে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কার বিরুদ্ধে। তাহলে পিকে হালদারের সহযোগীরাই যদি এই যে লিজিং কোম্পানি থেকে 3,500 কোটি টাকা বাইরে চলে গেল, সেই বোর্ড পরিচালনা করে, তাহলে চেয়ারম্যান বদলে আপনি কি কোনো পরিবর্তন আনতে পারবেন? তারা ওখানে বসে সরকারের যাকে নিয়োগ দিয়েছেন প্রশাসক, তাকে থ্রেট করছে।
এবং তাকে বলছে যে আপনি, এবং এই নিয়ে দুজন অলরেডি পদত্যাগ করেছেন সরকারি নিয়োগকৃত প্রশাসক। আমি এইগুলোকে বলবো যে এক ধরনের প্রকাশ্যে ডাকাতি, দুর্বৃত্তায়ন চলছে, এবং আর্থিক খাতে যদি এগুলো চলতে থাকে তাহলে বাংলাদেশে সামনের অর্থনীতিতে বড় বিপর্যয় আছে। আমি শুধু একটি কথা বলতে চাই, পিকে হালদার দেশে আসতে চেয়েছিলেন, তো দেশে আসতে বাধা দেওয়া হলো কেন? তিনি তো দেশে যদি তিনি আসতেন তাহলে তো আমার কাছে মনে হয় যে তার মাধ্যমে তাকে কাছে পাওয়া যেত। এখন যেটা হলো, তিনি বিদেশে, তাকে চলে যেতে সাহায্য করা হলো, ফেরার সময় তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হলো। এখানেও কোন ধরনের উদ্দেশ্য কাজ করেছে কিনা আমি কিন্তু আমার মনে সেই সন্দেহটা থাকছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আমরা জানি যে অতিমারি করোনার মধ্যে যেই টিকার যে টিকাটি দেশে এসেছে এবং সেটি দেওয়ার প্রশিক্ষণ চলছে, 7 তারিখ থেকে সারা দেশে গণটিকাদান শুরু হবে। সেটি নিয়ে বিভিন্ন রকমের শিরোনাম দেখছি, তবে এই বিষয়ে আপনার কাছ থেকে শোনার আগে আমাকে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন, আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নীলরটা আজ পত্রিকায় সংবাদ বিশ্লেষণ। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আর বিরতির আগে যে কথাটি বলছিলাম যে 7 তারিখ থেকে সারা দেশে গণটিকাদান শুরু হতে যাচ্ছে, আমি নিবন্ধন নিয়ে 2 রকমের শিরোনাম দেখছি। ডেইলি স্টার বলছে যে প্ল্যান রিভাইজড অ্যাজ রেসপন্স পুয়ার, আর সমকাল বলছে টিকার নিবন্ধনে সাড়া মিলেছে। কিন্তু ডেইলি স্টারে যে কথাটি বলা হচ্ছে যে গভর্নমেন্ট কাটস ইনোকুলেশন টার্গেট টু 35 লাখস শর্টস ফ্রম 60 লাখস। এমনিতেই যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যেই হিসাবে 60 থেকে 80 হাজার, কম বেশি 80 হাজার মানুষ নিবন্ধন করেছে অন্তত, কিন্তু শুরু থেকেই তো বলা হচ্ছিল যে প্রথম মাসে 60 লাখ আপনার কি বলে করোনা টিকা দেওয়া হবে, পরবর্তী মাসগুলোতে এইভাবে চলবে। কিন্তু এই রেসপন্সটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ এখনও দেখছি যে নিবন্ধন করতে গেলে কিন্তু কিছু প্রশ্ন, কিছু সংশয় রয়ে গেছে, কিছু উত্তর এখনও অনেকের কাছে অজানা। বিশেষ করে সাংবাদিকরা যখন নিবন্ধন করছে তারা দেখছে যে এটি করতে গেলে বলা হচ্ছে যে 55 বছরের নিচে এখন নিবন্ধন করা হচ্ছে না। সব মিলে আসলে পরিস্থিতিটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? দেখেন, টিকা নিয়ে এক ধরনের সংশয় বাংলাদেশে ছিল, এবং যেহেতু করোনার নমুনা পরীক্ষা, মাস্ক, পিপি জালিয়াতির হয়েছিল, তখন মানুষের আস্থাটা কমে গেছে। টিকা নিয়েও মানুষ মনে করেছিল যে তার একটা ব্যবস্থাপনা সংকট তৈরি হবে। তবে টিকা যেহেতু ফেজ বাই ফেজ দেওয়া হবে, সে কারণে ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ হওয়ার কথা। এবং বাংলাদেশ পৃথিবীর 22টি দেশের একটি যারা এই পর্যন্ত টিকা হাতে পেয়েছে, এবং যথেষ্ট সংখ্যকই পেয়েছে। 3 কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি কিন্তু একটি বড়, আমি বলবো যে অংশ। ঠিক মতো ব্যবস্থাপনা করে দিতে পারলে জুন জুলাই নাগাদ আমাদের যে টার্গেট আছে 9 কোটি মানুষ সবাইকে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। এবং গেভি থেকে এবং কোভ্যাক্স থেকে তো 6,80,00,000 ডোজ টিকা সেখান থেকে পাওয়া যাবে। এখন যেই সিস্টেমে এটি করার চেষ্টা করা হয়েছে সেটা হলো যে অ্যাপের মাধ্যমে, সেটি কিন্তু আজকে 4 তারিখ, আজকে নামার কথা, যেটি হতে ছিল আরো আগে থেকে, এখন পর্যন্ত হয়নি। তার অর্থ হলো যে এখানে আমাদের এক ধরনের প্রতিশ্রুতির ভঙ্গ হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, যে তিনি তার দৃঢ়তা দেখিয়েছেন, তিনি টিকা বাংলাদেশে এনেছেন, তার ব্যবস্থাপনা, তার সক্ষমতা, তার অঙ্গীকারের জায়গাটি কিন্তু তিনি পূরণ করেছেন। এখন রুট লেভেলে যারা ব্যবস্থাপনায় আছে তারা যদি এখন অ্যাপটা দেরিতে নামা, তাহলে দেখা যাবে যে মানুষ রেজিস্ট্রেশন করতে দেরি হবে। আবার রেজিস্ট্রেশন করতে গিয়ে যখন বিভিন্ন শর্তের কথা জানছে, যেটা আগে বলা হয়নি, সেটা মানুষকে কিন্তু ক্ষুব্ধ করবে। আমরা সেই রিপোর্টটাই ডেইলি স্টারে দেখেছি। আরেকটা হলো যে নানা ধরনের প্রচারণা, রাজনৈতিক ভাবে প্রচারণায় মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে টিকা সম্পর্কে, অনেকে দেরিতে করছে। তা আমার কাছে যেটা মনে হয় যে টিকাটা 7 তারিখ থেকে দেয়া শুরু হলে, দেওয়ার পরে যদি বড় ধরনের কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে কিন্তু মানুষ টিকা নিতে শুরু করবে। সুতরাং আপনার 7 তারিখ পর্যন্ত পরিস্থিতি দেখতে হবে। ইন্ডিয়াতে কিন্তু যেটা হয়েছে আমরা দেখেছি, প্রথম দিকে 2% 3% পিপল রেসপন্ড করছিল, পরে কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপন্ড করেছে। আর টিকাটা যেহেতু আবিষ্কৃত হয়েছে খুবই স্বল্প সময়ের মধ্যে, মানে এত তাড়াতাড়ি হয়েছে, সেই কারণেও কিন্তু এক ধরনের মানুষের ভিতরে সংশয় রয়েছে। এই সংশয় আমেরিকাতে আমি দেখতে পেয়েছি, এই সংশয় ইউরোপে রয়েছে, যার কারণে আপনাকে বারবার নানা ধরনের কথা বলতে হচ্ছে। স্পুটনিকের টিকার কথা বলা হচ্ছে, যেটা 92% কার্যকর বয়স্কদের বেলায়, কিন্তু
জার্মান সায়েন্টিস্টরা আবার বলছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা যেটা আমরা এনেছি সেটি 65 বছরের উপরে যারা আছে তাদেরকে না দেওয়ার জন্য। আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে 55 বছরের উপরে হলেই সমস্যা হচ্ছে। সুতরাং এই নানা ধরনের বক্তব্যের কারণেও কিন্তু একটা সংশয় চলছে মানুষের ভিতরে। তাছাড়া আপনি তো দিবেনও না 18 বছরের নিচে, কাউকে দিচ্ছেনও না। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে 7 তারিখ পর্যন্ত আমাদের একটু দেখতে হবে যে পর্যন্ত কতজন দেয়া শুরু করেছে, বিশেষ করে ঢাকার বাইরে যখন যদি লিস্ট করে সত্যিকার অর্থে দেয়া শুরু হয় এবং মানুষের ভিতরে যদি এর কোনো প্রতিক্রিয়া না থাকে, তাহলে কিন্তু টিকা আমার ধারণা যে মানুষ নিতে শুরু করবে। আমরা শেষের দিকে আরেকটি প্রসঙ্গে আসি, সমকালীরই আরেকটি শিরোনাম, প্রাণঘাতী নকল মদের ভয়ঙ্কর বাজার। রাজধানীর সিন্ডিকেট অর্ধশতাধিক এবং প্রতিবেদনটিতে যেটি দেখলাম যে এক মাসে এই বিষাক্ত মদ খেয়ে 35 জনের প্রাণহানি হয়েছে, জীবনহানি হয়েছে। এবং যেটি দেখা যাচ্ছে যে করোনার কারণে যেই স্বাভাবিক যেই সরবরাহ সেটি বাধাগ্রস্ত হওয়াতেই এই আপনার ভেজাল বা বিষাক্ত মদের এগুলি ছড়িয়ে গেছে। আমরা খুব সংক্ষেপে এই বিষয়ে আপনার কাছ থেকে শুনে শেষ করতে চাই। আমরা যেটা শুনলাম, যেহেতু এখানে কর্তৃপক্ষ আছেন, আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। হঠাৎ করে এবার সমস্যা তৈরি হচ্ছে কাস্টমসে। আমরা যেটা শুনতে পেয়েছি সাংবাদিক হিসেবে, কাস্টমসের সাথে ওয়্যার হাউস গুলোর ঝামেলা হয়েছে, আমদানিকারকদের ঝামেলা হয়েছে। সেটি হয়ে এখন গত মধ্য ডিসেম্বর থেকে একটা সংকট তৈরি হয়েছে এবং তার সুযোগ নিয়েছে ভেজাল মদ যারা বানায় তারা। আমার একটা অদ্ভুত ব্যাপার আছে, হঠাৎ করে দেখবেন মদের নকল মদের কারখানা অমুক তমুক আবিষ্কার হচ্ছে। কখন? যখন সংকট হলো, যখন মানুষ মারা গেল। আপনি আগে কেন প্রেডিক্ট করতে পারলেন না যে যখন স্বাভাবিক একটা সরবরাহ বন্ধ হবে তখন স্বাভাবিক একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে? আমার কাছে মনে হয় যারা এই স্বাভাবিক সরবরাহ বন্ধ করেছে তারা একটা বড় ধরনের এই সংকটের জন্য তারাই আসলে দায়ী হবে। আপনি আপনি তো বাংলাদেশে মদ নিষিদ্ধ করেন নাই, আপনি এখানে লাইসেন্স প্রথা করেছেন। যার লাইসেন্স আছে তিনি বিক্রি করতে পারবেন, তিনি আমদানি করতে পারবেন। তাহলে সেই জায়গাটা সরবরাহ সঠিক থাকাটাই প্রয়োজন। বরং আমি একটা কথা বলতেই চাই যে এই দেশে এই যে ইয়াবা কিভাবে ঢুকছে, এই দেশে ফেন্সিডিল কি করে ঢুকছে, যেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তাদের ব্যর্থতার কারণেই ঢুকছে। বরং দেখা যাচ্ছে সেগুলো ভীষণ প্রাণঘাতী। তার চাইতে যদি আপনি আমদানিকৃত বিশুদ্ধ মদ বিয়ারও যদি বাজার দোকানে পাওয়া যেত, তাতেও ইয়াবার আসক্তিটা কমতো। আমার কাছে মনে হয় যে এই ফেন্সিডিলের কমতো। সরকার ভেবে দেখতে পারে, কিন্তু মানুষের এই মৃত্যু দুঃখজনক। এই স্পিরিট হোমিওপ্যাথি দোকান থেকে নানা ধরনের সুরা এইগুলা বিক্রির ব্যাপারে কঠোর নজরদারি প্রয়োজন আছে এবং মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন আছে যারা যারা এই যারা এটা খেতে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একমত যে তারা যেন ভেবে চিনতে পা ফেলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। জানিয়ে রাখি, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9টা 10 মিনিটে প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।